অতিরিক্ত কৌতূহল মাঝে মাঝে মানুষকে বিপদের দিকে ঠেলে দেয়। এই কৌতূহলে খপ্পরে পড়ে দুই বান্ধবী দুর্গাপুরের এক হন্টেড হোস্টেলে কোনো মতে রক্ষা পায়। নমস্কার শ্রোতা বন্ধুরা, আবার আরেকটা নতুন সত্য ভৌতিক ঘটনা তোমাদের শোনাতে চলে এলাম। আর আমার চ্যানেলটাকে একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আরও সুন্দর সুন্দর ঘটনা যাতে আমি তোমাদের শোনাতে পারি। চলো এবার ঘটনায় ফেরা যাক। ঈশিতা দুর্গাপুর ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয় এবং সে একটা প্রাইভেট হোস্টেলে থাকার ব্যবস্থা করে। কলেজ থেকে বেশি দূর না সেটা। সে যে হোস্টেলে উঠল সেই হোস্টেলের একটু বর্ণনা দেই তোমাদের। হোস্টেলটা হচ্ছে 3 তলা, আর ওই হোস্টেলে মোটামুটি 50 থেকে 60 জন স্টুডেন্ট থাকার ক্যাপাসিটি আছে। আর যে হোস্টেলের মালিকের বাড়ি সেটাও ওই হোস্টেলের মধ্যেই। তাছাড়া আরও 6 জন গার্ড আছে হোস্টেলে। এই গার্লস হোস্টেলের মধ্যে ঈশিতার যেই রুমে থাকার ব্যবস্থা হয় সেই রুমটা ছিল হোস্টেলের 2য় তলের একদম লাস্ট মাথায়। ওই রুমে আরও 3টি মেয়ে ছিল, তারাও নতুন অ্যাডমিশন হয়েছে এই হোস্টেলে। মানে ঈশিতা যখন অ্যাডমিশন হয়েছে তার কিছুদিন আগে তারাও নতুন অ্যাডমিশন হয়েছে। যাই হোক, তারা 4জনই নতুন এখন ওই হোস্টেলে। হোস্টেলে অ্যাডমিশন হওয়ার পর সিনিয়র যে দিদিরা আছে তাদের সাথে ভালো আলাপচারিতা হয় এবং বিভিন্ন বিষয়ে কথাবার্তা হয়। প্রথম 5-6 দিন তো তারা ভালো মতো সময় কাটায়। কিন্তু হঠাৎ 7 দিনের মাথায় রাতের বেলা ঈশিতা ঘুমাচ্ছিল। তার একটা আওয়াজে হঠাৎ ঘুমটা ভেঙে যায়। সে শুনতে পারে যে তাদের উপরে যে 3rd ফ্লোর ছিল সেই 3rd ফ্লোরে কে যেন পায়চারি করছে। ঈশিতা ঘড়ি দেখলো তখন রাত 1:30 বাজে। সে ভাবলো হয়তো কোনো সিনিয়র দিদি হয়তো পড়াশোনা করছে, হাতে বই নিয়ে এদিক থেকে ওদিক যাচ্ছে। এরকম অনেক সময় হয় না যে ধরো রাতে কারোর ঘুম আসছে না, সে হাতে বই নিয়ে বইটা পড়ছে আর পায়চারি করছে। তো ঈশিতা সেরকমই ভেবেছে। তো মাঝে মাঝে না ঈশিতা এরকম আওয়াজ পেত, কিন্তু কাউকে সে বলেনি। সে তো ভেবেছে হয়তো কেউ পড়ছে বই নিয়ে, তাই এই বিষয়টা নিয়ে অত ঘাটায়নি। এবার একদিন ঈশিতার যে 3জন রুমমেট ছিল তার মধ্যে থেকে একজন বলে উঠলো রাতের বেলায় না কে যেন পায়চারি করতে থাকে উপরের ঘরে। ঈশিতা তখন বলে, কিরে তুইও শুনেছিস নাকি? ওই রুমমেটটার নাম হচ্ছে রিমা। সে বলল, আমিও শুনেছি তো। তখন ঈশিতা বলল, আরে ওটা কিছু না, ওটা এক দিদি হয়তো বই নিয়ে রাতেরবেলা পড়ছে তাই হাঁটাহাঁটি করছিল। এরপর একদিন রাতে ঈশিতা ঘুমিয়ে আছে, হঠাৎ তার মনে হলো তার মাথায় আর চুলে কেউ যেন হাত বোলাচ্ছে। ঈশিতার চুলগুলো অনেকটাই লম্বা ছিল, আর রাতের বেলা সে চুল খুলে ঘুমাতো। তার মনে হলো মাথা থেকে কোমর পর্যন্ত কেউ যেন চুলটার মধ্যে হাত বোলাচ্ছে। ঈশিতার তো প্রথমে ঘুমের ঘরে ভালোই লাগছিল। হঠাৎ তার সম্বিত ফিরতেই লাফিয়ে উঠে বসে দেখে কেউ নেই, সবাই ঘুমোচ্ছে। ঈশিতা ভাবলো সে হয়তো ভুলভাল ফিল করছে। যাই হোক, এই জিনিসটা পরের দিন সে আর কাউকে বলেনি, আর কী বা বলবে। এদিকে কিন্তু তারা প্রায় মাঝে মাঝে উপরের ফ্লোরে পায়চারি আওয়াজ কিন্তু পেয়েই যাচ্ছে। এবার আরেক দিন রাতে কি হয়, ঈশিতা ঘুমাচ্ছে। হঠাৎ তার মনে হলো তার মাথার চুলটা ধরে কে যেন আস্তে করে টান মারল। সে ধর্মর করে উঠে বসে, কিন্তু কাউকে দেখতে পেল না, সবাই তো ঘুমোচ্ছে। ঈশিতার পাশের খাটে ছিল বর্ণালী। তাকে ডেকে ঈশিতা বলল, কিরে আমার চুল ধরে রাতেবেলা করে কেন টান মারলি? ওই মেয়েটা বলল, কই আমি তো তোর চুল ধরে টান মারলাম কই, আমি তো ঘুমোচ্ছিলাম। ঈশিতাও বলল, না তুই তো এখনই আমার চুল ধরে টান মারলি। তাদের মধ্যে একটু কথা কাটাকাটি হয়, তারপর তারা আবার শুয়ে পড়ে। এবার 2 দিন পরে ঘটল আরেক ঘটনা। ঈশিতা বাথরুমে স্নান করতে ঢোকে। কিছুক্ষণ পর বাথরুমের দরজায় হঠাৎ দুম দুম করে আওয়াজ হলো, মানে বাইরে থেকে কেউ দরজা ধাক্কাচ্ছে। ঈশিতা বলল, কে ধাক্কাচ্ছিস? কোনো উত্তর আসে না। একটু পরে আবার কেউ দরজা ধাক্কালো। ঈশিতা আবার জিজ্ঞেস করে, কে ধাক্কাচ্ছিস? আবারও কোনো উত্তর আসে না। ঈশিতা বাথরুমের দরজা খুলে তাড়াতাড়ি বাইরে এসে দেখে কেউ নেই। সে ভাবলো রুমমেটদের মধ্যেই কেউ হবে। এবার রিমা নামে মেয়েটি ঘরে ঢুকলো, আর সাথে সাথে ঈশিতা বলল, আমি বাথরুমে ঢুকেছি, তোদের কি সহ্য হয় না? এত দরজা ধাক্কাচ্ছিস কেন? রিমা নামে মেয়েটি বলল, আমি তো বাইরে থেকে এখনই আসলাম, আমি তো ছিলামই না ঘরে। ঈশিতা চমকে বলল, মানে? রিমা বলল, আমি তো এখনই বাইরে থেকে আসলাম, আর বর্ণালী আর সোমা তো নিচে গল্প করছে। তাহলে হয়তো তোর সিনিয়র দিদিরাই তোকে হয়তো ভয় দেখাচ্ছে। যাই হোক, এর পরের দিনই আরেকটা জিনিস ঘটে। আর এইসব ঘটনাগুলো না সব ঈশিতাকে কেন্দ্র করেই ঘটছে। ঈশিতা এবার খাটের উল্টো দিকে মাথা দিয়ে শুয়ে আছে। মানে আগে যেখানে মাথা দিত সেখানে এবার পা দিয়েছে, আর যেখানে পা দিত সেখানে মাথা দিয়েছে। এইভাবে সে কিছুদিন ধরেই শুচ্ছে। কারণ কয়েকদিন আগেই তো বর্ণালীর সঙ্গে রাতেরবেলায় এই বিষয় নিয়ে ঝামেলা হয়। কারণ ঈশিতা ভেবেছে যে বর্ণালী রাত্রেবেলা করে ঈশিতাকে ডিস্টার্ব করে। যাই হোক, সে রাতের বেলায় ঘুমোচ্ছে।
হঠাৎ আবার সেই একই জিনিস, মানে কেউ তার মাথায় আবার হাত বুলাচ্ছে। এরকম 2 থেকে 3 বার হাত বুলানোর পর ঈশিতা হঠাৎ চমকে উঠে বসে লাইটটা জ্বালালো। লাইট জ্বালানোর সাথে সাথে কিছুই দেখতে পেল না। এবার বাকি রুমের ওরাও সব জেগে গেছে। রুমমেটরা বলছে, কী রে, কী হয়েছে, লাইট জ্বালানি কেন, আর হাঁপাচ্ছিস কেন তুই? ঈশিতা বলে, জানিস তো, রাতের বেলা করে কে যেন এসে আমার মাথায় হাত বোলায়। বাকি রুমমেটরা এই কথা শুনে হাসতে থাকে আর বলে যে চুপচাপ ঘুমা তুই। বর্ণালী তখন একটা কথা বলে ঈশিতাকে, তুই একটা কাজ কর, রাতের বেলা করে চুলটা বেঁধে ঘুমা, তাহলে দেখবি ভয় পাবি না। ঈশিতা তার কথা মতো তাই করলো। এবার পরের দিন কলেজে একটা অনুষ্ঠান ছিল, সেখানে তারা সবাই অ্যাটেন্ড করে। এবার সিনিয়র দিদিদের সঙ্গে যখন দেখা হয় তো তারা অনেক কিছু গল্পগুজব করে। এবার গল্প করতে করতে রাতের বেলা যে ছাদে যে হাঁটার একটা আওয়াজ পায় সেই প্রসঙ্গে চলে আসে। মানে ঈশিতা বলে যে, দিদি তোমরা এত পড়াশুনো করো যে রাতের বেলাও তোমাদের পড়া শেষ হয় না, ছাদের মধ্যে হাঁটাহাঁটি করতে থাকো। তখন দিদিটা বলে, কি বলছিস, রাতের বেলা কই আমরা হাঁটাহাঁটি করি, আমরা তো তাড়াতাড়ি খেয়ে দিয়ে মোটামুটি 11টার মধ্যে শুয়ে পড়ি। ঈশিতা আর রিমা বলে, না, আমরা তো রাত্রেবেলা মাঝে মাঝে হাঁটাহাঁটির আওয়াজ পাই উপরের ফ্লোরে। তখন ওই দিদিটা না একটু চুপ হয়ে যায়। এবার ঈশিতা বলে, কি হয়েছে দিদি, তুমি চুপ হয়ে গেলা কেন? দিদি বলে যে, তোরা যে ফ্লোরে হাঁটাহাঁটির আওয়াজ পাচ্ছিস, সেখানে যে ঘরগুলো আছে সেগুলো তো সব বন্ধ। দিদিটা বলল যে রাতের বেলা ওরকম যদি আবার আওয়াজ পাস তাহলে ঘর থেকে বের হোস না। ওরা এই কথাগুলোকে না সিরিয়াসলি নিল না। যাই হোক, এবার হোস্টেলে তারা সন্ধ্যাবেলায় ফিরে আসে। বর্ণালী না একটু ভয় পেয়ে যায়, বলছে, কেন রে দিদিরা এরকম বললো, রাতেরবেলা আওয়াজ পেলে ঘর থেকে বেরোতে না। তখন ঈশিতা আর রিমা হেসে হেসে বললো কি, আরে দিদিরা তো আমাদের সাথে ইয়ার্কি মারছে, ওরা আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে। যাই হোক, সেদিনকার রাতে তারা ঘুমিয়ে পড়েছে। হঠাৎ রাতে আবার সেরকম পায়চারি আওয়াজ তারা শুনতে পেল। এবার রিমা বলল ঈশিতাকে, দেখ আওয়াজটা আবার হচ্ছে। ঈশিতা রিমাকে বলে, চল গিয়ে দেখি তো রাতেবেলায় এরকম আওয়াজ কে করে, কে এইভাবে হাঁটাহাঁটি করে। মানে তাদের মনে প্রচণ্ড কৌতূহল। তারা ধরে নিয়েছে যে উপরে দিদিরাই তাদের সাথে মজা করছে। বর্ণালীকে বলে, তুই যাবি আমাদের সাথে? বর্ণালী বলে, না আমি যাব না, তোরা দুজন যা। আর বাকি যে আরেকটা মেয়ে ছিল, সে মেয়েটা তখন ঘুমোচ্ছিল, তাই ওকে ডাকেনি। এবার না ওরা দুজন রাতের বেলা আস্তে আস্তে বের হয়। তখন রাত মোটামুটি 2টো বাজে। হোস্টেলে সবাই ঘুমোচ্ছে। ওরা দুজন দোতলা সিঁড়ি দিয়ে চুপি চুপি উপরে উঠে যায়। আর যে গার্ডগুলো ছিল ওরাও খেয়াল করেনি যে 2টো মেয়ে চুপি চুপি সিঁড়ি দিয়ে 3তলায় উঠেছে। ওরা যখন সিঁড়ি দিয়ে উঠছিল তখনও সেই পায়চারির আওয়াজটা পাওয়া যাচ্ছিল। এবার সিঁড়িতে উঠে বাঁদিকে ঘুরলেই বারান্দাটা দেখা যায়। মোটামুটি 15 ফিটের মতো লম্বা হবে বাঁদিকে বারান্দাটা। তারপর সীমানা শেষ। ওরা কী করলো, সিঁড়ি থেকেই বারান্দার দিকে চুপি চুপি দেখলো। কারণ ওরা ভেবেছিল যে সিনিয়র দিদিরা ওদেরকে ভয় দেখানোর জন্য এরকম করছে, তাই তাদেরকে ধাপ্পা দিবে। কিন্তু ওরা দুজনেই দেখলো বারান্দা একদম ফাঁকা, কেউ নেই সেখানে। এটা দেখে ওরা দুজনেই একটু চমকে গেল। এবার না পায়চারির আওয়াজটাও বন্ধ হয়ে গেছে। এবার ওরা দুজন কি করলো, বারান্দায় যেখান থেকে পায়চারির আওয়াজটা আসলো সেই জায়গাটায় গেল। হঠাৎ রিমার কানের সামনে কে যেন জোরে চিল্লিয়ে উঠল। ওরা দুজনে হাত ধরে দৌড়াতে থাকলো। কোনো মতে দৌড়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। ঘরের ভিতর বর্ণালী আর আরেকটা মেয়ে ছিল, ওরাও চমকে উঠে বসে পড়ে আর বলে, কিরে তোরা দুজনে তো হাঁপাচ্ছিস কেন? তখন ঈশিতা আর রিমা কোনো মতে তাদেরকে সব ঘটনাগুলো বলে। তখন তারা তো চারজনই প্রচণ্ড ভয় পেয়ে যায় কি হচ্ছে। যাই হোক, তখন বর্ণালী একটা কথা বলে যে, তোরা এই অনার বা হোস্টেলে কোনো গার্ড বা কাউকে কোনো কিছু বলিস না এই ব্যাপারে, তাহলে আমাদের চারজনকে হোস্টেল থেকে বের করে দেবে। যাই হোক, ওই রাতে সবাই ভয়ে ভয়ে ঘুমায়। পরদিন সকালে রিমার শরীরটা প্রচণ্ড ভারী হয়ে আসে, মানে তার গা গরম হয়ে যায় আর জ্বরও চলে আসে। আর এর জন্য সে আর কলেজ যেতে পারলো না। আর তখন ঈশিতাও বলে, ঠিক আছে আমিও আজ কলেজ যাব না। যাই হোক, ঈশিতা যখন বাথরুমে স্নান করতে যায় তখন তার হঠাৎ মনে হয় যে তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে, তাকে বাথরুমের ভিতর কেউ দেখছে। ঈশিতা কোনো মতে স্নান টান করে বাইরে বেরিয়ে আসে বাথরুম থেকে। এদিকে রিমার জ্বরটা একটু কমলেও ও যেন কেমন একটু অন্যমনস্ক হয়ে যায়, মানে চুপচাপ হয়ে যায়, কোনো কথা বলছে না। দুপুরের খাওয়া দাওয়াও ঠিক মতন খেলো না। যাই হোক, এবার রাতের বেলা তারা ঘুমিয়েছে। হঠাৎ ঈশিতা শুনতে পারে জানালার কাচের মধ্যে কেমন একটা খসখসে আওয়াজ হচ্ছে, মানে জানালার কাচের মধ্যে কেউ নখ দিয়ে ঘষলে যেরকম আওয়াজ হয় সেই রকম। ঈশিতা ভয়ে একদম কাঠ হয়ে শুয়ে থাকে আর দেখতে পেল যে বাথরুমের দরজাটা আস্তে আস্তে খুলে গেল। ভেতরটা একদম অন্ধকার। হঠাৎ তার নজরে পড়ল যে পাশের বিছানায় রিমা নেই।
সে দেখলো যে রিমা দরজার সামনে দাঁড়িয়ে মাথা ঢুকছে দরজার মধ্যে। ঈশিতা তাড়াতাড়ি লাইট জ্বালিয়ে ডেকে উঠল, রিমা। তখনই বাকি আরও দুটো মেয়ে ধর্মর করে উঠে বসে দেখে যে রিমা দরজার সামনে দাঁড়িয়ে আছে আর দরজার দিকে মুখ করে দরজার মধ্যে মাথা ঢুকছে। তখন রুমের মধ্যে ওরা সবাই রিমাকে জোরে জোরে ডাকতে থাকে নাম ধরে। হঠাৎ রিমা মাটিতে পড়ে গেল। ওরা তাড়াতাড়ি মাটি থেকে রিমাকে তুলে মুখে জল দিতে থাকে। রিমার তারপর একটু জ্ঞান ফেরে, কিন্তু চোখ বন্ধ করে চিল্লাতে থাকে, আমাকে বাঁচা, আমাকে বাঁচা বলে। ওরা তো তিনজন প্রচণ্ড ভয় পেয়ে যায়। আর আরেকটা মেয়ে যে ছিল, ও দরজা খুলে বাইরে গিয়ে গার্ডকে ডাকতে থাকে। এত চেঁচামেচিতে বাকি রুমের মেয়েরাও চলে আসে। তখনও রিমা চিল্লিয়ে যাচ্ছে, আমাকে বাঁচা, আমাকে বাঁচা বলে, আর চোখ খুলছে না। এবার গার্ডের মধ্যে থেকে একজন না ওকে দেখে বুঝতে পেরে যে কিছু একটা হয়েছে, আর ওই গার্ডটা কিছু টুকটাক জানতো। সে রিমার মাথায় হাত রেখে কিছু বলল বিড়বিড় করে। তারপর আস্তে আস্তে রিমা শান্ত হয়। কোনো মতে রিমার জ্ঞান ফিরে আসে। আর বাকি যে মেয়েরা ছিল, মানে বর্ণালী, ঈশিতা, ওরা বলতে থাকে, কী রে, তুই দরজার দিকে কেন যাচ্ছিলিস? রিমা বলে, আমি স্বপ্নের মধ্যে দেখলাম একটা মেয়ে আমাকে হাত ছানি দিয়ে ডাকছে, আর মেয়েটার গোটা হাতে রক্ত ভেসে যাচ্ছে। গার্ডগুলো না প্রচণ্ড রেগে যায় আর তাদেরকে বকা দেয় আর বলে যে, তোদেরকে তো বলেছিলাম রাতেবেলা বেরোতে না, তোরা কি কেউ বাইরে বেরিয়েছিলিস? তখন বর্ণালী বলল, হ্যাঁ, কালকে রাতেবেলা রিমা আর ঈশিতা দুজনে তিনতলায় গিয়েছিল, কারণ বেশ কিছুদিন ধরে আমাদের ওপরের ফ্লোরে, মানে বারান্দাটা দিয়ে একটা পায়চারির আওয়াজ পাওয়া ছিল। তাই ওদের মনে কৌতূহল ছিল যে পায়চারি আওয়াজটা কোথা থেকে আসে, সেটাই ওরা দেখতে গিয়েছিল রাতেবেলা। আমরা ভেবেছিলাম কোনো দিদি হয়তো আমাদের সাথে মজা করছে। গার্ড তখন ওদেরকে বকা দিয়ে বলে যে, তোমাদের তো বলাই হয়েছে যে রাতের বেলায় এরকম বেরোতে না, যাও এখন গিয়ে শুয়ে পড়ো, কালকে সকালে কথা হবে। যাই হোক, সবাই রুমে চলে যায়। এবার ওরা তো শুয়ে পড়ে, কিন্তু ঘুম তো কারোরই আসে না। পরের দিন সকালে ওদের যে রুমটা দিয়েছিল সেটা চেঞ্জ করে অন্য রুমে শিফট করে দেয়। ওরা গার্ডদের কাছে জানতে চায় যে উপরের রুমে কিসের আওয়াজ হয়। গার্ডরা এই কথাটা এড়িয়ে যায়। তখন তারা ওই সিনিয়র দিদিগুলোর কাছে জানতে পারে যে উপরের রুমে কিসের আওয়াজ হয়। দিদিরা জানায় যে 1.5 বছর আগে ওই রুমে একটা মেয়ে থাকতো। মেয়েটা দেখতে যেমন খুব সুন্দর ছিল, তেমনি পড়াশোনায় খুবই ভালো ছিল। মেয়েটা দিদিদের ক্লাসমেট ছিল। এরপরে একদিন মেয়েটার পরিবারে কিছু অশান্তি ঘটে, যার জন্য মেয়েটা না খুব প্রচণ্ড ডিপ্রেশনে চলে যায়। কারোর সাথে কথা বলতো না, চুপচাপ থাকতো। একদিন মেয়েটার রুমমেটরা সবাই কলেজে যায়, কিন্তু মেয়েটা সেদিনকার কলেজে যায় না। তারপর রুমমেটরা যখন কলেজ থেকে ফিরে এসে দরজা খুলতে যায়, দেখে দরজা খুলছে না, দরজাটা ভেতর থেকে বন্ধ। অনেক ডাকাডাকি করেও তা খুলতে পারছে না। তখন গার্ডরা এসে দরজা ভাঙে, আর ভেঙেই দেখতে পারে যে মেয়েটা ভেতরে গলায় দড়ি দিয়ে সুইসাইড করেছে। তারপর থেকেই না ওখানে মাঝে মাঝে কিছু অ্যাক্টিভিটি অনুভব করা যেত, কিন্তু তোদের সাথে যে জিনিসটা হলো সেটা তো একদম এক্সট্রিম লেভেলের। এরকম আগে কারোর সাথে কখনো হয়নি। এইসব ঘটনাগুলোর কয়েকদিন পর ঈশিতা আর রিমা ওই হোস্টেলটা ছেড়ে দেয় এবং অন্য হোস্টেলে গিয়ে ওঠে। ওই হোস্টেলে বর্ণালী আর আরেকটা যে মেয়ে ছিল, ওরা আরও 4 বছর থেকে যায়, কিন্তু ওই হোস্টেলে তাদের সাথে আর কোনো ঘটনা কিছু ঘটেনি। তো শ্রোতা বন্ধুরা, এটাই ছিল আজকের ঘটনা। তো আমি বলছিলাম যে কৌতূহল থাকা ভালো, কিন্তু বেশি কৌতূহল থাকা না ভালো না আবার। কারণ অনেক সময় অনেক বেশি কৌতূহলে কার কখন কোন বিপদ ডেকে আনে কে জানে। আর আমার চ্যানেলটাকে একটু ভালোবাসা দিও, একটু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, যাতে ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ঘটনা তোমাকে আমি শোনাতে পারি। আর শ্রোতা বন্ধুরা, তোমাদের যদি কোনো সত্যিকারের ঘটনা জানা থাকে, তাহলে দেখো ডেসক্রিপশনে যে আমার মেইল আইডি আছে বা কভারে যে মেইল আইডি আছে, সেখানে তোমাদের যদি ইচ্ছা হয় তাহলে পাঠাতে পারো। আমি তাহলে সেটা পাঠ করে শোনাবো সবাইকে। তো এখনকার মতো টাটা, গুড বাই। তোমরাও ভালো থাকো, আমিও ভালো থাকি।